আসসালামু আলাইকুম এভরিওয়ান। Redmi 14C ইন দ্য হাউস। অফিসিয়ালি 15,000 টাকা প্রাইস পয়েন্টের সুন্দর একটা ডিজাইনের পাশাপাশি 50 মেগাপিক্সেল ক্যামেরা, 120 হার্জের হাই রিফ্রেশ রেট, মিডিয়াটেকের Helio Z81 আলট্রা, এটা ছাড়া 5000 প্লাস এমএএইচ ব্যাটারি দিয়ে তারা তাদের 14C লঞ্চ করেছে। তো এইটা কি পারবে তাদের 13C এর আপগ্রেড হইতে? 1.5 দিনের ব্যবহারে এই ফোনটার উপরে করেছিলাম ময়নাতদন্ত, যেখানে গেমিং এর পাশাপাশি ইউআইতে কিছুটা ঝামেলা খেয়াল করেছি। তবে এইটা ছাড়াও এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে, তাই যারা এই ফোনটা পারচেস করতে যাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন, তাতে করে ক্লিয়ার একটা ডিসিশন নিতে পারবেন যে এই ফোনটা আসলেই পারচেস করবেন নাকি না। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আরে দাঁড়ান, এই ফোনটা যারা পারচেস করতে যাচ্ছেন তারা এমএন টেলিকমে যোগাযোগ করতে পারেন। এই ফোনটি আমাদেরকে তারাই স্পন্সর করেছে। তাদের কাছে আপনারা রেডমি সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন তাহলে 15,000 টাকার এই ফোনটা জ্ঞানীবার সাবস্ক্রাইবার হয়ে থাকলে 14,000 টাকায় পেয়ে যাবেন। তাদের শপে অ্যাড্রেস অ্যান্ড ফেসবুক পেজ যাবতীয় সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সাথে। রেডমি এবার ডিজাইন লাইনআপে অনেক বড়সড় পরিবর্তন নিয়ে আসছে, যদিও পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ড। আসলে এখানে প্লাস্টিক বললে ভুল হবে, কেননা এটা গ্লাস আর পলিমারের মিশ্রণে বানানো, তাই এটাকে গ্লাসও বলতে পারেন, প্লাস্টিকও বলতে পারেন। তবে এটা আবার দুটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা ইকো লেদার আর একটা গ্লসি ম্যাট ফিনিশ। তবে আমার হাতে একটা ইকো লেদার, যেটা ধরে প্রিমিয়াম একটা ফিল দেয়। তবে গ্লসি ফিনিশ যেগুলোতে দেওয়া হয়েছে সেগুলোর কালারগুলো কিন্তু সিরিয়াসলি চোস। অ্যান্ড এইটার যে পিছনের ক্যামেরা মডিউল, এটা এত বড় রাখা হয়েছে যেখানে দেখলে মনে হয় যে 4টাই ক্যামেরা দেওয়া হয়েছে, যদিও 2টা ব্যবহার করা হয়েছে। আর এটা অনেকটাই উঁচু, যার জন্য কোথাও রাখলে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা দেখলাম অনেকের কাছে ভালো লাগছে, আবার অনেকের কাছে ভালো লাগে নাই। বাদ পড়ে নাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই, অ্যাকুরেটই ছিল। 204 গ্রাম, 207 গ্রাম, 211 গ্রাম। এই ফোনটা হাতে ধরলে বোঝা যায় যে আস্ত একটা বাটখারা ধরে রাখছে। এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা সমস্যা হয়। আর এটার যে ক্যামেরা মডিউলের পার্টটা আছে, এই পার্টে ওয়েটটা একটু বেশি মনে হয়। তবে ভালো ব্যাপার যে 5000 mAh ব্যাটারি হওয়ার পরও এটার থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার, যেটা ঠিকঠাকই ছিল। এটা দিয়ে কমপ্লেন করার কিছু নাই। তবে আরেকটু কম হলে ধরে একটু বেশি হ্যান্ডি অ্যান্ড কমফোর্টেবল ফিল হইতো। এইখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। তবে থাকছে না কোনো রকম সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা অবশ্যই মিস করব। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। এখানে যদি ডুয়াল স্পিকার দেওয়া হইতো তাহলে আর একটু বেশি ভালো হইতো। সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল, তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। এছাড়া টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, থাকছে না আয়ার ব্লাস্টার, যেটা রেডমি ফোনে রেগুলারই সবাই দেখে থাকে, বাট এইটাতে দেওয়া হয় না, এটা অবশ্যই মিস করব। ডিজাইনে খেলা দেখাইতে পারলেও এই ফোনের ডিসপ্লেটা সিরিয়াসলি আমাকে হতাশ করেছে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.88 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 260 পিপিআই। তার থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটাতে ব্যবহার করা হয়েছে ইউশেপের নচ ডিসপ্লে, যেটা 24 সালে আইসা অনেকটাই বেমানা। যদি এর ডিসপ্লে নিয়ে বলতে হয় তাহলে রেগুলার লাইফে ঠিকঠাক ছিল, এটা ব্রাইট অ্যান্ড কালারফুল, তেমন কোনো রকম সমস্যা হয় নাই। তবে যখন কাছে থেকে ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন HD+ হওয়ার জন্য। আর এইটার যে 120 হার্টজটা আছে, ভালো ব্যাপার যে 120 হার্টজ দিছে। তবে এইখানেও কিছুটা ঝামেলা খেয়াল করেছি। যখন এটা দিয়ে ইউএফও টেস্ট করলাম সেখানে 120 হার্টজ পুশ করতে পারে না। তখন আবার সেটিংসে গিয়ে 120 হার্টজ এনেবল করার পরেও যখন ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতেছিলাম, আমার কাছে তত বেশি ফ্লুইড মনে হয় নাই। মানে 120 হার্টজের যে ফিলটা সেটা আমি পাই না। এখানে কিছুটা ঝামেলা রয়েছে। আর এই প্রোটেকশন নিয়ে যদি বলতে হয় তাহলে এটাতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে ঘাটাঘাটি করে তেমন কিছু পাই নাই, যার জন্য মাস্ট বি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে রাখবে। আর যদি চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে হয় তাহলে লোয়ার যে বেজেলটা আছে এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এটা চাইলে আর একটু ন্যারো রাখা যাইতো। আর এই পিক ব্রাইটনেস হচ্ছে 450 থেকে 600 নিটস, যেটা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাক থাকলেও বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা ভিজিবিলিটি নিয়ে সমস্যায় পড়বেন, এটা হচ্ছে নিশ্চিত। তো চলেন ক্যামেরা পার্টে একটু নজর দেওয়া যাক। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যার অ্যাপারচার 1.8। আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে খারাপ লেগেছে যে এইখানে আপনারা আপ টু 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এর উপরে করতে পারবেন না। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে আমি 13C ব্যবহার করেছি। আমি ওইটার থেকে এখানে আপগ্রেড আশা করেছিলাম, বাট রেডমি এখানে করে নাই। যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে ডে লাইটে ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছবি ক্যাপচার করে,
ইভেন হচ্ছে যে আপনারা যখন লো লাইটে চলে যাবেন, ইভেন হচ্ছে যে গাছের নিচে ছবি তুলতেছেন, তখন হচ্ছে যে একটু দূরে যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্টটার একবারে ঘোলা করে ফেলে, মানে ডিটেলসের অবস্থা খুবই খারাপ। আর আপনারা যখন আলোর বিপরীত পাশে ছবি তুলবেন তখন একবারে ওভারব্লোন করে দেয়, ইভেন হচ্ছে যে স্ক্রিন টোনটাকে একবারে স্মুথ করে ফেলে, ডিটেলসও লস করে। আর পোর্ট্রেট মোডের বেলায় যেটা করে, আপনার এজ ডিটেকশন ঝামেলা তো আছে, বাট আপনার যখন স্কিন টোনটাকে দেখবেন তখন হচ্ছে যে স্কিন টোনের ডিটেলস জুম করলে বুঝতেই পারবেন না যে এত খারাপ একটা অবস্থা লো লাইটে। আর হচ্ছে যে ভালো লাইটিং কন্ডিশনে আমি এটাকে 10-এ 6 বা 6.5 দিতে পারি, বা এর থেকে বেশি না। আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এইটা ভালো ছিল, সত্যিকার অর্থে এইটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। কালার টোন, স্কিন টোন, ইভেন হচ্ছে যে ডিটেলস, শার্পনেস, কালার কন্ট্রাস্ট, এই জিনিসগুলো হচ্ছে যে এখানে ব্যালেন্স রাখতে পারে। ইভেন হচ্ছে যে পোর্ট্রেট মোডের বেলাও সেমই বলবো, তবে এজ ডিরেকশন নিয়ে এখানে একটু কাজ করার দরকার আছে। মানুষ আসলে রেডমি ফোনের নাম শুনলে কেন নাচ ছিটকায়, এই ফোনটা না ব্যবহার করলে বুঝতে পারতাম না। এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z81 আলট্রা, যেটা হচ্ছে 12 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। তো প্রথম ধাপে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 409, মাল্টি করে 1321 স্কোর করে, যদি এটা থেকে আর একটু বেটার স্কোর আশা করেছিলাম। আর এটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মানে বেসিক যে কাজকর্মগুলো আছে, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, এগুলো ভালোভাবে সারতে পারবেন। তবে এটার যে র্যাম ম্যানেজমেন্ট, এটা আমার কাছে ভালো লাগে নাই। কেননা আপনারা যখন অ্যাপ ওপেন করবেন, রেগুলার মাল্টিটাস্কিং করবেন, এটার যে অ্যাপ ওপেনিং স্পিড, এটা আমার কাছে অনেকটাই স্লো মনে হয়েছে ফোনের পারফরমেন্স অনুযায়ী। তারপরেও এটা দিয়ে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যখন 6-7টা অ্যাপ রেখে কাজকর্ম করবেন, ব্যাকগ্রাউন্ডে যদি আরেকটু বেশি লোড দেন তখন হচ্ছে যে অ্যাপ ক্র্যাশ করে। এটা ছাড়া হচ্ছে যে আবার নতুন করে যখন ওইখানে গিয়ে ক্লিক করবেন সেটা আবার নতুন করে হচ্ছে যে লোড হয়, যেই জন্য হচ্ছে যে আমার কাছে এটা র্যাম ম্যানেজমেন্ট নিয়ে অবশ্যই কমপ্লেন করার আছে। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে বেসিক গেম প্লে ভালোভাবে করে নিতে পারবেন। সাবওয়ে সার্ফার, টেম্পল রান, 2D 3D যে গেমগুলো আছে সেগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম। তবে গেম প্লের কথা আসলে এই ফোনটা হচ্ছে যে নিজের আসল রূপ দেখাইছে। এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে 10-15 মিনিট ভালো ছিল, বাট এর থেকে বেশি যখন খেলে ফেলেছি তখন হচ্ছে যে ফোনটা বেশ ভালো পরিমাণে গরম হয়, ইভেন হচ্ছে যে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। এরপরে খেলেছিলাম অ্যাসপোল 9, যেটা খেলা যাচ্ছিল ঠিকঠাকই আছে, গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন বেশ ভালো পরিমাণে ফ্রেম ড্রপের দেখা দেয়। এটা ছাড়া হচ্ছে যে কালারটাকে স্যাক্রিফাইস করতে হবে। আর এমনিতে যারা হচ্ছে যে 2D 3D গেম খেলেন, মানে বেসিক গেম প্লে করেন, তাদের জন্য এই প্রাইস পয়েন্টে এটা ঠিকঠাক আছে, বাট হার্ডকোর গেমিংয়ের জন্য এটা অবশ্যই না। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন Android 14 আউট অফ দ্য বক্স HyperOS। HyperOS শোনার পরে অনেকেই অনেক বেশি এক্সাইটেড, বাট এক্সাইটেড হওয়ার অনেক কিছুই নাই ভাই। এই ফোনটা ওপেন করার পর প্রিইনস্টল অ্যাপ অ্যান্ড ব্লোটওয়্যারে দেখা পাইছি, যেগুলো দেখে মনটা খারাপ হয়ে গেছে। বিশেষ করে হট অ্যাপ, হট গেম, এগুলো রিকমেন্ড আসে। এটা ছাড়া বাকিগুলো যেগুলো আছে এগুলো আনইনস্টল করতে করতে হাত ব্যথা হয়ে যায়। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে অনেক বেশি অ্যাডের দেখা পাইছি, যেটা অবশ্যই প্যারাদায়ক। এছাড়া যদি বাকবাল্লুক নিয়ে বলতে হয় তাহলে এটার বাকবাল্লুকের শেষ নাই। কারণ আপনারা যখন ইউআইতে যাবেন, এটার যে 120 হার্টজটা আছে এটা অ্যাকুরেটভাবে পুশ করতে পারে না এটার ইউআইয়ের জন্য। এটা ছাড়া আরও অনেকগুলো ঝামেলা রয়েছে যেটা এই ফোনটাতে ফেস করেছে। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5260 mAh ব্যাটারি, যেটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, ছবি তোলা, টুকটাক গেম প্লে, এইসব কাজকর্ম করে এই ফোনটা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারতেছিল। তারপরে যারা 120 হার্টজ ব্যবহার করেন, একটানা গেম প্লে করেন, তারা এইটা থেকে 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন অনায়াসে। তবে একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে এই ফোনটা যদিও 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে, বাট এর বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। যদি এই ফোনটা 33 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করতো তাহলে আর একটু বেশি ভালো হতো। তারপরে এই চার্জারটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে প্রায় 1 ঘন্টা 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে।